খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি, সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেয়া সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 সন্ত্রাসীকে হত্যা, কুড়িগ্রামে নাগেশ্বরীতে সংঘর্ষে 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে আসবেন তিনি। এদিকে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহ ব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি। যথাসময়ে এবং যখন হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আসার, সেটা তিনি করছেন। এবং মানে তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, সবশেষ তথ্য যেটি আসলে সবশেষ তথ্য গত কালকে রাত 9টা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফটি করেছেন, আসলে ওটাই এখন পর্যন্ত আমরা যারা এখানে গণমাধ্যম কর্মী রয়েছে সবার কাছে ওটাই সর্বশেষ তথ্য। তবে আমরা দলীয় নেতাকর্মীদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি যারা এখানে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়েছেন, তাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে আসলে উনি আজকে মুখে তরল খাবার নিয়েছেন তথ্য পেয়েছি এবং গত 3 দিন আগ থেকে ওনার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছে ঠিক ওই অবস্থায় উনি রয়েছে, অর্থাৎ সেখান থেকে খুব বেশি উন্নতি না হলেও সেখান থেকে কিন্তু অবনতি হয় না, অর্থাৎ অনেকটা স্থিতিশীল রয়েছে। এটাই আমাদের কাছে মানে আনঅফিসিয়াল যে তথ্য বলা চলে, এই তথ্যগুলোই আমরা পাচ্ছি। তো নিয়মিত স্বাস্থ্যের যে ব্রিফ করার কথা রয়েছে ডাক্তার AZM জাহিদ, আজকে আমাদের কাছে নতুন করে কোনো ব্রিফ করবে কিনা সেই ধরনের তথ্য আমাদের কাছে নেই। মোটামুটি এতটুকুই তথ্য রয়েছে। আপনি জানেন যে গত 23 নভেম্বর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে এখানে এসেছেন এবং এসে স্বাস্থ্য পরীক্ষা করে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু জটিলতা দেখার কারণে সেখানে একদিন ভর্তি থাকার ছিল, একদিন ভর্তিও হয়েছিলেন। এরপরে তার 2 দিন পরে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেই অবনতি ঘটার পর থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি সেভাবেই রয়েছেন হাসপাতালে। আমরা হয়তোবা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন নতুন করে যদি ব্রিফ করে তাহলে আমরা নতুন করে আপডেট দিতে পারবো। আজকে ব্রিফ করবেন কিনা সেই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নাই, যদি আসে আমরা অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিতে পারবো। মিথিলা, শুভ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রবিবার বিকেলে রাজধানীর পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে আবারও নেতাকর্মীরা ফিরে পাবে।
জানান, সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ করেছেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাব বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেশনের আয়োজন করে। এতে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা নিয়ম হচ্ছে, যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে। সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তন অফিসিয়াল তথ্য নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? গত বছর ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর পাশাপাশি গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের গুলি ও ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে আদালতে হাজিরা দিতে আসা 2 সন্ত্রাসী। হত্যাকাণ্ডের শিকার হওয়া হাসিব ও রাজন খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য। রবিবার দিনে দুপুরের এই হত্যাকাণ্ডে শহর জুড়ে চলছে আতঙ্ক। 5 আগস্টের পর এ নিয়ে খুলনা মহানগরে 46 জন নিহত হয়েছে। আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত। অস্ত্র মামলায় হাজিরা দিতে এসে খুলনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী হাসিব ও রাজন। তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই খুনিরা হেলমেট পরে মোটর সাইকেলে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে। ঘটনার পর থেকে আদালত পাড়ায় আতঙ্ক নেমে আসে। হঠাৎ করে দেখি এখান থেকে 2টা ছেলে দৌড়ে আইছে, এসে এখানে মারামারি শুরু করে দিচ্ছে। তার 2 সেকেন্ড পরে ফাঁকা গুলির আওয়াজ পাইছি। সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি পরা 2টা ছেলে দৌড়ে চলে যাইতে দেখছি। তারপরে এখানে দেখে লাশ ফেলানো। দেখি 2টা মোটর সাইকেল আইসে এই জায়গা থেকে ভিড়ে মানে আগে মাথা পাশে আইসে প্রথম গুলি করছে, সাইপে ধরে আগে গুলি করছে। 5টা গুলি করছে, আমরা দোতলা বসে দেখছি জায়গা খাড়াই। তারপর এদিকে এরা ভাঙে ছিল দৌড়, সবার মাথায় হেলমেট পরা ছিল। প্রকাশ্যে দিবালোকে মানুষ মারতেছে, মানুষের খুন করতেছে, কেউ কারো জিজ্ঞেস করতেছে না, প্রশাসন দেখতেছে না। ভয় লাগে, সবসময় ভয়, রাস্তাঘাটে বেরোলেই ভয় লাগে। পুলিশ প্রশাসন কি করবে? কেউ তো বর্তমানে কোনো দল ক্ষমতায় না, যার ইচ্ছে মতো কাজ করতেছে।
খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেএমপি। আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি, কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা, আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কিনা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুলনায় ফিল্মি স্টাইলে হত্যাকাণ্ডের ঘটনায় নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে নগরবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলসুম বেগম ও আলতাফ হোসেন। পুলিশ জানায় 18 শতক জমি নিয়ে দুপক্ষের বিরোধ অনেক দিনের। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে হতদরিদ্র অসহায় 2 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বগুড়া প্রেস ক্লাবে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের আয়োজনে বরিশালেও দোয়া মোনাজাত হয়েছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আলাদা দোয়া মাহফিল হয়। সাঘাটা উপজেলার ঝুমারবাড়ির দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া ও ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া হাফিজিয়া মাদ্রাসায় আলহাজ নাহিদুজ্জামান নিশাদের আয়োজনে এই দোয়া মাহফিল হয়। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জে এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ এতিমখানায় জেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল ও খবর দেয়া হয়। ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত হয়েছে। বাগেরহাটে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি MAH সেলিম। সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর 5 দিনব্যাপী মহড়া আজ শেষ হয়েছে। মহড়ার শেষ দিন নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, শত্রু ড্রোন ধ্বংস ও নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল স্থান পায়। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ও মিসাইল বোট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। অংশ নেয় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারও। বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রজবানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাতকানিয়ার কেরানীহাট এলাকার স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে ব্লকেট তুলে নেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে বারবার দাবি এবং অনুরোধ জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয়দের জন্য নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই রুটে চলাচল করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তারা। পটুয়াখালীতে সাগরে যেন ইলিশ বৃষ্টি। সাগর থেকে লাফিয়ে লাফিয়ে ইলিশের ঝাঁক উঠল জাহাজে। ঘটনাটি ধারণ করেছেন জাহাজের প্রকৌশলী। পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ছাড়িয়ে গভীর বঙ্গোপসাগর। সেখানে ঘটে যাওয়া অবিশ্বাস্য দৃশ্য। জাল নয়, কোনো টোপও নয়, রীতিমতো বৃষ্টির মতো লাফিয়ে লাফিয়ে জাহাজের 2 পাশে ডেকে ওঠে প্রায় 3 মণ রূপালী ইলিশ। গভীর সমুদ্রে পায়রা বন্দরের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় 70 কিলোমিটার দূরে কয়লাবাহী লাইটার জাহাজ MV KSL গ্ল্যাডিয়েটরের নাবিকরা আচমকাই দেখেন দৃশ্যটি। ঘটনাটি এতটাই বিস্ময়কর যে নাবিকরাই বিশ্বাস করতে পারছিলেন না চোখকে। প্রকৌশলী রবিউল হোসেন দ্রুত মোবাইল ধরে মাত্র
10 সেকেন্ডের ভিডিওটি ধারণ করেন। জ্যান্ত ইলিশগুলো ডেকে লাফাচ্ছে আর জাহাজের এক শ্রমিক ইলিশগুলো আটকে রাখার জন্য তোড়জোড় করছেন। গভীর সাগরে ইলিশ বৃষ্টির এই বিরল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে ভাইরাল। ভিত্তিপ্রস্তর স্থাপনের 29 বছরেও শুরু হয়নি মোংলার খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, অর্থনৈতিক বিবেচনায় বিমানবন্দরটি অতি গুরুত্বপূর্ণ হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিমানবন্দরটি এখনো আলোর মুখ দেখেনি। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। মোংলা সমুদ্র বন্দর ইপিজেড অর্থনৈতিক অঞ্চল ও এখানকার শিল্প কারখানার কথা বিবেচনায় নিয়ে 1996 সালের 27 জানুয়ারি মোংলা খুলনা মহাসড়কের পাশে ফয়লা এলাকায় খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর 2011 সালে 627 একর ভূমি অধিগ্রহণ করা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদনও হয়। দীর্ঘ কয়েক বছরে সীমানা প্রাচীর নির্মাণ, মাটি ভরাট ছাড়া কোনো কাজই হয়নি এখানে। দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিনেও বিমানবন্দরটি চালু না হওয়ায় ক্ষতির কবলে পড়তে হচ্ছে তাদের। কার্গো ব্যবস্থা থাকলে আরও ভালো হয়। আমরা বাইরে থেকে অনেক প্রোডাক্ট, যেমন আমাদের চিংড়ির মাদার পোনা ইম্পোর্ট করে নিয়ে আসি, যেটা ঢাকার থেকে আমাদেরকে নিতে হয়। এই ঢাকার থেকে খুলনা আসা যাওয়ার পথে একটা সময় নষ্ট হয়। আপনারা তো জানেন, লাইভ ফিল্মস ক্যারিং করতে গেলে সময় যতটা বাঁচবে আমাদের জন্য তত ভালো। বিমানবন্দর না থাকলে ফরেন ইনভেস্টাররা ওখানে আসে না। আমরা যারা স্থানীয় ইনভেস্টার তারাও আমরা এখানে আমার বায়ার কিংবা আমার বিদেশি ক্লায়েন্টরা এখানে আসে না, যার ফলে এই অঞ্চলের লোক আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিমানবন্দরটি দ্রুত নির্মাণের দাবি বন্দর কর্তৃপক্ষের, একই দাবি অর্থনীতিবিদদেরও। ব্যবসায়ীদের যে কমিউনিকেশন আছে মোংলা বন্দরের সাথে, সেটা কিন্তু আরও সহজতর হবে। পদ্মা সেতুর হওয়ার পর যেমন সহজ হয়েছে, এটা কিন্তু ব্যবসায়ীরা এসে কাজকর্ম করে 2 ঘন্টার ভিতর কিন্তু আবার ঢাকায় বা তাদের দেশে কিন্তু ফিরে যেতে পারবে। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিল্পের সম্প্রসারণের জন্য একটি বিমানবন্দর আবশ্যক। সে অর্থে খানজাহান আলী বিমানবন্দরটি নির্মাণ হলে এখানকার যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন এবং কর্মসংস্থান আরও বেগবান হবে বলে আমি মনে করছি। এদিকে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের আশ্বাস দিলেন দলের স্থানীয় এই নেতা। সেই রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এ ধরনের কাজ, উন্নয়ন কাজ বন্ধ থাকার কথা নয়। এটা বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই এয়ারপোর্ট আবার চালুর ব্যবস্থা নেবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে সমৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি দ্রুত নির্মাণ করার দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। র্যালি সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে গাজীপুরে পালন হয়েছে 2005 সালে জেএমবির আত্মঘাতী বোমা হামলার 20তম বার্ষিকী। আইনজীবী সমিতির হলরুম প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় স্থাপিত স্মৃতিস্তম্ভ, স্মৃতি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থতা কামনায় শোক সভা, মিলাদ ও দোয়া করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জেলার পানছড়িতে মহিলা দলের সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে রংপুরে। সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর কমিটির আয়োজনে এতে শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, আইনজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ চত্বরে কর্মসূচি পালন হয়। এ সময় সকল সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এক ইস্যুতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতি পালন হয়েছে মানিকগঞ্জেও। মৌলভীবাজারেও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের বাসিন্দা সাদিয়া ও তার 2 শিশু সন্তানকে হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতদের স্বজন ও এলাকাবাসী। শহরের 7 মাথায় এই কর্মসূচি হয়। সড়ক দুর্ঘটনা হ্রাসে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণে চট্টগ্রামে মাস্টার ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বিআরটিসি বাস ডিপো হলরুমে এর আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সিলেট 6 আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে সভায় দলীয় নেতাকর্মী, সুধীজন এবং আলেম ওলামারা অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি, সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের প্লট দুর্নীতির আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, আগামীকাল রায় ঘোষণা। হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় আদালতের সামনে 2 সন্ত্রাসীকে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংঘর্ষে 3 জন নিহত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।